আজকের গল্প নারী শক্তি। আমার 3 বছরের মেয়েটাকে শাশুড়ি মায়ের রুমে রেখে এসে কিচেনে মনোযোগ দিয়ে রান্না করছিলাম, কিন্তু একটু পরেই মেয়েটার কান্নার আওয়াজে আবার আমার শাশুড়ি মায়ের রুমে ছুটে যেতে হলো। রুমে গিয়ে দেখি আমার মেয়ে ফ্লোরে বসে কাঁদছে, আর শাশুড়ি মা মেয়েটাকে মুখে যা আসছে তাই বলে অকথ্য ভাষায় গালি দিচ্ছে। ছোট মেয়েটার গালে হাতের 5 আঙ্গুলের দাগ বসে ওর গাল রক্তবর্ণ আকার ধারণ করেছে। আমি ফ্রিজ থেকে তাড়াতাড়ি বরফ বের করে ইমুর গালে ধরলাম, তবে গালে বরফ ধরায় ইমু আরো চিৎকার করে কাঁদতে লাগলো। হয়তো ওর গালে জ্বালাপোড়া করছিল, কিন্তু একজন বয়স্ক মানুষ সম্পর্কে আবার ঠাম্মি হয়ে সে কি করে তার এত ছোট নাতনির গায়ে আঘাত করতে পারে। ঈশিতা, তুমি কেমন মেয়ে জন্ম দিয়েছ? তুমি যেমন মেয়েটাও ঠিক তেমন হবে। 3 বছরের বাচ্চা এত শয়তান হয় কি করে? আমি ওষুধ খাওয়ার জন্য টেবিলে জল রেখে দিয়েছি, আর ইমু গিয়ে সেই জল পুরো বিছানায় ফেলে দিয়েছে। আমার বিছানার তোষক নষ্ট হলে তোর বাপ কি নতুন করে আবার আমায় তোষক বানিয়ে দেবে? মা, তুই তুকারি করে আমার সাথে কথা বলবেন না। আর কথায় কথায় আমার বাবা মাকে টেনে আনেন কেন? আমাকে যা বলার বলেন। ও মা, কোথাকার কোন মহারানী তুই? তোকে আমি তুই করে বললে তোর গায়ে ফোসকা পড়ে নাকি? আমার ইচ্ছা আমি তোকে তুই করে বলবো, আবার তোর বাবা মাকে নিয়েও যা খুশি তাই বলবো। দেখি তুই আমার কি করতে পারিস। মা, কি হয়েছে? দেখ না, তোর বউ আবার আমার সাথে তর্ক করছে। দুদিন মার না খেলেই তোর সাহস বেড়ে যায় বুঝি। তুই আমার মায়ের সাথে তর্ক করছিস? আপনি শুধু মায়ের কথাটাই শুনলেন, আমার কথাটা একবার শুনুন। না হলে মেয়ের মুখের দিকে তাকান। দেখুন, আপনার মা আপনার মেয়ের গালে কিভাবে থাপ্পড় মেরেছে। দেখে মনে হচ্ছে ইমোর গালটা ফেটে গিয়েছে। আমার কষ্ট না হয় আপনি না বুঝলেন, কিন্তু মেয়ের কষ্টটাও কি আপনার চোখে পড়বে না? ওকে আমি মেয়ে হিসেবে মানি না। আমি ছেলে চেয়েছিলাম, কিন্তু না, হলো কি, তোর মতোই ডাইনি একটা মেয়ে। তোর মতোই দেখতে হয়েছে। খবরদার আমার মেয়েকে ডাইনি বলবেন না। বাবা হয়ে কেউ নিজের মেয়েকে ডাইনি বলে? এখন তুই আমার সাথেও তর্ক করছিস? দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। পরে ইমুর সামনেই পালক আমায় মারতে লাগলো। মারতে মারতে যখন ও অস্থির হয়ে গেল, তখনই ও থামলো। মেয়েটা আমার আর্তচিৎকারে ভয় পেয়ে আরো জোরে জোরে চিৎকার করছিল। তখন আমি মার খেয়ে ফ্লোরে লুটিয়ে পড়ে আছি। উঠে যে মেয়েটাকে বুকে জড়িয়ে নেব, সেই শক্তি তখন আমার শরীরে ছিল না। তবে পাশে থেকে শাশুড়ি মায়ের সব তামাশা দেখছিল, আর আমায় বলছিল, দেখলি তো আমার সাথে তর্ক করার পরিণাম। আর আজকের কথা মনে থাকলে ভবিষ্যতে আমার সাথে লাগতে আসবি না। তাড়াতাড়ি উঠে পড়। উঠে আমার ভেজা তোষক ছাদে দিয়ে আয়। রাতের বেলা আমি যেন তোষক শুকনো পাই। খুব কষ্ট হচ্ছিল আমার, যখন এত ভারী তোষক আমায় একা একা ছাদে নিতে হলো। আবার আমায় রান্নায় দেরি হওয়ার কারণে শ্বশুর মশাইও আমায় বকাঝকা করা শুরু করে দিল। যার স্বামী ভালো না, সেই মেয়ে সুখ কোথাও নেই। এই তো কিছুদিন আগে শাশুড়ি মা আমায় বলেছিল, যদি তোমার সন্তান না হয় তাহলে আমি আমার ছেলেকে আবার বিয়ে করাবো। একটা মেয়ে হলেও বলতাম আমার নাতনি আছে, কিন্তু আজ শাশুড়ি মা তার সেই নাতনিকেই শয়তান বলছে। আবার ইমুর বাবা ইমু হওয়ার পর খুশি হয়নি। আমার স্বামী ছেলে চেয়েছিল। দীর্ঘ 7 বছর পর আমার মেয়ে সন্তান হওয়াতেও যারা খুশি হয়নি, তাদের কাছে আর কি আশা করা যায়। স্বামীর সাথে রাগ করে কয়েকবার বাবার বাড়িও চলে গিয়েছিলাম, কিন্তু বাবা মা প্রত্যেকবার আমায় জোর করে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছে। কারণ আমার বাবা মায়ের কথা, মেয়েদের মৃত্যু না হওয়ার আগ পর্যন্ত শ্বশুর বাড়ি নাকি শেষ ঠিকানা। তাই বাবার বাড়ি গিয়েও কটা দিন শান্তিতে থাকতে পারতাম না। স্বামী, শ্বশুর শাশুড়ির অত্যাচারে আমার বেঁচে থাকা আরো কঠিন হয়ে যাচ্ছিল। এর মধ্যে ইমু এই অসুস্থ পরিবেশে বড় হতে থাকলে ওর মধ্যেও এসব কার্যকলাপ দেখে ভয়ভীতি কাজ করবে। তাই আমি ইমুকে একটা সুস্থ পরিবেশ, সুস্থ জীবন দিতে চেয়েছিলাম, কিন্তু এত কষ্ট করেও ওদের আমি চেঞ্জ করতে পারলাম না। ওদের সাথে যতই আমি ভালো থাকার চেষ্টা করতাম, ওরা ততই আমার সাথে খারাপ ব্যবহার করত। হঠাৎ একদিন রাত করে মেয়ের শরীর খারাপ হলো।
জ্বরেই উঠছে আবার নামছে। ইমুর বাবার ফোনও সুইচ অফ দেখাচ্ছিল। তাই আমি শ্বশুরমশাইকে বললাম ফার্মেসিতে গিয়ে ইমুর জন্য ওষুধ আনতে, কিন্তু শ্বশুরমশাই এত রাত করে কোথাও যেতে পারবে না বলে দিল। সেজন্য আমি মেয়ের কপালে জলপট্টি দিয়ে মাথায় জল ঢালতে শুরু করলাম আর ইমুর বাবার আসার অপেক্ষা করতে লাগলাম। রাত যখন প্রায় 12টা, তখন ইমুর বাবা আসলো। উনি আসার পর যখন আমি ওনাকে বললাম মেয়ের জন্য জ্বরের ওষুধ আনতে, তখন উনি হেসে বলল, ভালোই হয়েছে মেয়ের জ্বর এসেছে। এই জ্বরই যেন মেয়ের শেষ জ্বর হয়, এই জ্বরেই যেন মেয়ে না ফেরার দেশে চলে যায়। ইমুর বাবার মুখে এই কথা শোনা মাত্রই আমি তখন ওনার গালে সজোরে থাপ্পড় মারলাম। আমার মেয়েকে উনি মেয়ে হিসেবে স্বীকার না করলেও কেন উনি আমার মেয়ের মৃত্যু কামনা করবে? ওনার গায়ে হাত তোলায় উনি আমার চুলের মুঠি ধরে মেয়ে সহ আমায় বাড়ির বাইরে বের করে দিয়ে বলল, কিছুদিনের মধ্যে ডিভোর্স পেপার পেয়ে যাবি। স্ত্রী হয়ে স্বামীর গায়ে হাত তুলিস, এই শিক্ষা তুই পাবি। আমি ওনার হাতে পায়ে ধরে বলেছিলাম, অন্তত আজ রাতটা আমার আপনাদের বাড়িতে থাকতে দিন। ভোর হলে আমি মেয়েকে নিয়ে বাবার বাড়ি চলে যাব। মেয়েটার এত জ্বর আর এত রাত করে আমি একা একটা মেয়ে কোথায় যাব? বাবার বাড়ি যাব, কিন্তু এত রাতে গাড়ি কোথায় পাবো? কিন্তু উনি আমার কোনো কথা না শুনে আমার মুখের সামনেই বাড়ির দরজা লাগিয়ে দিল। শাশুড়ি মা, শ্বশুর মশাই ওনারাও কিছু বলল না। শেষে আমায় এত রাত করেই বাবার বাড়ি ফিরতে হলো। রাস্তায় এক দিদি বাচ্চা সহ আমায় একা হাঁটতে দেখে লিফট দিয়েছিল, কিন্তু বাবার বাড়ি গিয়েও আমার শান্তি হলো না। এত রাতে বাবা মা আমায় দেখে ঘাবড়ে গিয়ে বলতে লাগলো, আবারও ঝগড়া করে বাবার ঘরে চলে এসেছিস? ভোর হলেই চলে যাবি স্বামীর ঘরে, এই ঘরে তোর আর ঠাঁই হবে না। কিছু হলেই কেউ বাবার বাড়ি চলে আসে? বাবা মায়ের কথা আর মেয়ের চিন্তায় সারা রাত আমার ঘুম হলো না। তবে রাতেই মেয়ের জ্বর কমে গিয়েছিল, কারণ লিফট দেওয়া দিদিটা ইমোর জন্য ওষুধ কিনে দিয়েছিল। পরের দিন ভোর হতেই বাবা মাকে না বলেই সেই দিদির বাড়ির ঠিকানায় চলে যাই। সেই দিদি আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল দিদির নারী শক্তি নামক ফাউন্ডেশনের মাধ্যমে। আমি বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলাম, সেজন্য আমার আর্টের হাত ভালো ছিল। তাই সেই নারী শক্তি ফাউন্ডেশনে আমি বাচ্চা সহ বড়দের আর্ট শেখাতে লাগলাম। ধীরে ধীরে আমার আর্টের খ্যাতি বাড়তে থাকায় নারী শক্তি ফাউন্ডেশন আরও বড় হতে লাগলো। আসলে দিদির এই নারী শক্তি ফাউন্ডেশনের কাজই হলো সমাজের অবহেলিত নারীদের বাঁচার ব্যবস্থা করে দেওয়া, যার যার কাজের স্কিলস দিয়ে। এভাবেই দিদি একদিন আমার নারী শক্তি ফাউন্ডেশনের চেয়ারম্যান করে দিল। একটা পরিবারের অবহেলিত নারী, স্ত্রী আজ সমাজের অসহায় নারীদের শক্তি হয়ে দাঁড়ালো। আমার নারী শক্তি সমাজে আজ অন্য নারীদের প্রেরণা হলো। আমার সুনাম যখন আশেপাশে জেলায় জেলায় ছড়াতে লাগলো, তখন আমার বাবা মা, আমার স্বামী আমায় ফিরিয়ে নিতে এসেছিল, কিন্তু আমি ওদের কারো ঘরে ফিরে যাইনি। যে বাবা মা আমার দুঃখ দেখেনি, তাদের কাছে এই সুখের সময়ে কেন যাব? তবে আমি দূরে থেকেও মেয়ে হয়ে বাবা মায়ের দায়িত্ব পালন করে যাব। ওরা আমার দায়িত্ব পালন না করলেও কি? আর স্বামী, যে আমার মেয়েটার মৃত্যু কামনা করেছিল, তার ঘরে আবার ভুল করে ফিরে যাওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না। ইমু বড় হচ্ছে, আর ও বড় হলে ওর বিয়ে দিয়ে আমি এই নারী শক্তি ফাউন্ডেশনের দায়িত্ব ওর হাতে দিয়ে দেব। তবে কোনো নারীর মনে যদি একবার নারী শক্তি জেগে ওঠে, তাহলে সেই নারীকে আর অবহেলা করে ঘরের কোণে ফেলে রাখা যায় না। কারণ নারী শক্তিই পারে একটা নারীর জীবন বদলে দিতে। তা না হলে আমার মতো একটা নারী কি করে পারে হাজারো নারীর নারী শক্তি হতে? বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।